একা তারানাথ তান্ত্রিকই শুধু শুভ শক্তি ধারণ করে না এই পৃথিবীর বুকে, যা তন বা দেহকে ধারণ করে রক্ষা করে তাই তো হলো তন্ত্র। এমন ধারকের অভাব নেই এ বিশ্বে। সেদিন আবারও সেটা প্রমাণিত হলো। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন লেখক কর্ণশীলের লেখা তারানাথ তান্ত্রিক এবং অকাল ভাটের পুজো। এসো গল্প করি কখনোই অন্ধবিশ্বাস বা অযৌক্তিক ভীতিকে সাপোর্ট করে না। গল্পের মধ্যে বর্ণিত কোনো ঘটনা যদি বাস্তবের সাথে মিল থেকেও থাকে, তা সম্পূর্ণ কাকতালীয়। আজ গল্প পাঠে এবং তারানাথের চরিত্রে আমি বরেন। আমার সাথে ছিল পূজা, হরোস্কোপ চ্যানেল থেকে ইভান, তমাল ও জুনাকিরা চ্যানেল থেকে তমাল মুখোপাধ্যায় এবং ট্যাশকরু চ্যানেল থেকে সৌভিক। এডিটিং, মিক্সিং, মাস্টারিংয়ে প্রীতম। শুরু হচ্ছে আজকের গল্প, অকাল ভাটের পুজো। শরৎকালে বৃষ্টি নামলে মনটা এমন খিঁচড়ে থাকে যে মুখের সামনে চারি আচারের তেল আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখা গরম গরম তেলে ভাজা দিয়ে গেলেও দাঁতে কাটতে একদমই মন চায় না। কিশোরীর অবশ্য ওসবের কোনো বালাই নেই। এক খাবলা গরম চাল ভাজা মুখে ফেলে দিয়ে সে চিবুতে লাগলো। আমি তারানাথকে বললুম, এই সামনে পুজো আসছে, এমন বাদলা ভালো লাগে, আপনিই বলুন। তারানাথ ফরাসের এক কোণে চুপ করে বসেছিলেন। আমার কথায় নড়ে চড়ে বসলেন। প্রশ্নটা খেয়াল করেননি বোধ হয়। বিরক্ত গলায় বললুম, সেই ছোটবেলা থেকে জেনে আসছি আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, কিন্তু কেতাবি কথা আজকাল আর কে মানে? না ছেলে পুলে আর না রোদ বৃষ্টি। সেই কবে ধরেছে, মাঝ আশ্বিন পর্যন্ত ঝমঝম ঝমঝম ঝমঝম, ধুর অতিষ্ঠ করে ছাড়লো একদম। কিশোরী চোখ বুজে চাল ভাজা চিবুতে চিবুতে বারবার ঘাড়ে হাত দিচ্ছিল। ব্যাপারটা আমারও চোখ এড়ায়নি, কিন্তু তারানাথ 3বারের বার বলে উঠলেন, ঘাড়ে কি হলো? ও কিছু না, একে প্যাচ প্যাচে গরম, অফিসের আমাদের ঘরের ফ্যানটাও দিন 2 হলো বিগড়েছে, ঘামটাম জমে একেবারে। তার কথা চাল ভাজায় মিশে অস্পষ্ট হয়ে এলো। তারানাথ উদ্বিগ্ন চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বললেন, অত হেলায় সব কিছু উড়িয়ে দিও না হে। চামড়ার রোগেও মাঝে মাঝে অনেক কিছু অশনি সংকেত পাওয়া যায়। কিশোরী গোটা বাটিটা মুখের ভিতর উপুর করে দিয়ে বলল, বলুন ঠাকুরমশাই, গল্পটা এই মানে ব্যাপারটা একটু খোলসা করেই বলুন। তারানাথ হাসতে গিয়েও কেমন গম্ভীর হয়ে গেলেন। তারপর বলতে শুরু করলেন, শুনবে? তবে শোনো। সে প্রায় বছর 10 আগের কথা। গিয়েছিলাম ঘোষালদের জমিদার বাড়ি। জায়গাটার কি নাম আমার এখন ঠিক মনে পড়ছে না। ওই পাকা রাস্তা থেকে প্রায় ক্রোশ 3 কচপাড়াগার পথ দিয়ে ভেতরে ঢুকতে হয়। সে বাড়ি দেখলে তোমাদের তাক লেগে যাবে। দেউড়ি, 1 মহল, 2 মহল, 3 মহল, আবার ওদিকে খিড়কির পুকুর, ফলের গাছপালা, সদরের ফুল বাগান, সব মিলিয়ে একেবারে এলাহি ব্যাপার। জমিদার আদিনাথ ঘোষাল নিজেও তার হিসেব বলতে পারেন না। তা প্রথমবার দেখে মনে হয়েছিল এ বোধহয় বিঘের হিসেবে কুলোবে না। ক্রোশ মাইলের ব্যাপার স্যাপার আছে। চষা জমির মধ্যে বাড়ি। কাঁঠাল বেড়ে গ্রাম পার হয়ে উত্তরে কয়েকশো হাত। চাষি, বামুন, জেলে আর তাঁতিদের বাস সেখানে। তাদের অর্ধেক তো আবার জমিদার বাড়ির পাইক, রাঁধুনি, আবার কত কি। গ্রামের দিকটায় সবুজ গাছপালা একেবারে ছেয়ে রয়েছে। জমিদার বাড়ির দিকেও রয়েছে, ওই যে বললামই তোমাদের, ফল ফুলের বাগান নিয়ে একেবারে এলাহি কাণ্ড। কিন্তু কেমন যেন অন্যরকম লাগলো আমার।
বলতে গেলে হয়তো বোঝানো যাবে না। যেমন ধরো, বেশ হৃষ্টপুষ্ট কলা গাছ হয়েছে, অথচ তার গোড়া থেকে আগা অবধি মরচে রং হয়ে রয়েছে। বর্ষাকালের জুঁই গন্ধরাজ ফুটেছে, কিন্তু তাদের পাপড়িগুলো লালচে ছোপ। কেমন একটা অদ্ভুত রকমের রূপ তাদের। তা আদিনাথের যে নায়েব অর্থাৎ বড়দা ভট্টাচার্য, তার ডাকেই সেখানে গিয়েছিলাম। সে যাই হোক, তা যখন ঘোষাল বাড়ির সিংহ দরজার বাইরে নামলাম, মেঘের আড়ে বেশ ঘনিয়ে উঠেই আষাঢ় শেষের সন্ধ্যা নেমেছে। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর একটা জোলো হাওয়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তার হাওয়া গা একেবারে কাঁপিয়ে দেয়। দেখলাম সিংহ দরজায় বিশাল বিশাল সব তালা। বড়দার ডাকে 3-4টে তালা খুলে দারোয়ান একপাশে সরে দাঁড়িয়ে রইল। এমনিতে মুখ দেখে মনের ভাব বোঝা যায় না, কিন্তু আমার মনে হলো তার ভেতর একটা চাপা অস্বস্তি কাজ করে চলেছে। হাতের মুঠো বন্ধ করা, মাটির উপর বারবার নাগাড়াটা ঘষা, ব্যাপারটা একটু মন দিয়ে লক্ষ্য করলেই বোঝা যায়। বড়দার মুখে শুনে এসেছি কিছু একটা অশুভ শক্তি ঘোষাল বাড়ির ওপরে চেপে বসেছে, কিন্তু সেটা যে কি তা এখনো বুঝে ওঠা হয়নি। আর বুঝবই বা কি করে? যারা বলবে, মানে বাড়ির লোক, তারা নিজেরাই তো কিছু বোঝেনি। যাই হোক, বাড়ির ভেতরে ঢুকলাম। বসবার ঘরে আমাকে বসিয়ে বড়দা চলে গেল, বোধহয় আদিনাথকে ডাকতে। আমি এদিক ওদিক বসে বসে দেখছি, শ্বেত পাথরের মেঝে, দেওয়াল কালো পাথরের, আর তার ওপর কত যে রং বেরঙের ছবি, রকমারি নকশা কাটা কাপড় পট্ট বস্ত্র, তার হিসেব নেই। পেতলের ফুলদানিগুলো মানুষের মাথার সমান উঁচু, মানে এক কথায় বোঝাতে গেলে বৈভবের চরমতম শিখর। কিন্তু আমার মনে হলো সব কিছু আছে, কিন্তু সবই কেমন বেরঙিন। পেতলের ফুলদানিগুলো মলিন, ময়লা বা নোংরা নয়, যেন ভেতর থেকে ঔজ্জ্বল্যই কমে গিয়েছে। শ্বেত পাথরের মেঝের উপরেও কালো কালো ছাপ, কালো দেওয়ালগুলো যেন ভিজে রয়েছে। আমার মনটা কুঁগিয়ে উঠল, এ গৃহে তো দেবতার বাস নেই। এমন লক্ষ্মীশ্রীহীন বাড়ি আমি আগেও দেখেছি, কিন্তু এমন করে ঘর বাড়ির গায়ে যে শ্রীহীনতা এত প্রকটভাবে ফুটে উঠেছে, এ আমার দৃষ্টে প্রথম। তো অমন একখানা জমকালো বাড়ির জমিদার কেমন হবে তোমরাই ভাবো। সেসব ভাবছি, এমন সময় লম্বাটে একটা লোক মালকোঁচা মারা ধুতি পরে খালি গায়ে ঘরের একটা পাশ থেকে বেরিয়ে এসে আমাকে নমস্কার করল। আমি অবাক হয়ে ভাবছি লোকটা কে। সে তখন নিজেই তার পরিচয় দিল। ঠাকুরমশাই, আমি আদিনাথ ঘোষাল। আমার বেশভূষা থেকে আশ্চর্য হচ্ছেন জানি, তবে কি যে অসুবিধায় পড়েছি কি বলবো। আমার একার হলে না হয় বুঝতাম আমারই লোক, কিন্তু বাড়ি শুদ্ধ লোক, সে চাকর বাকর বলুন বা বাড়ির লোকজন, বাড়ির মেয়েদের তো এক প্রকার পর্দা করে রাখতে হচ্ছে, বার হওয়ার জো নেই। আদিনাথ অনর্গল বিশ্বস্ত অশেষ কথা বলে চলেছিল, কিন্তু সমস্যাটা যে কি তা খুলে বলতে পারছে না। আমার মনে হলো কেউ বা কিছু তাকে বারবার মূল সমস্যার কথা ভুলিয়ে দিচ্ছে, বলতে চেয়েও সে বলতে পারছে না। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে তার কপালের মাঝখানে ডান হাতের বুড়ো আঙুলটা টিপে ধরলাম, আর সঙ্গে সঙ্গে তার চোখ দুটো যেন পরম আরামে বুজে এলো। ফরাসের উপরে সে বসেছিল, আস্তে আস্তে হাত পা ছেড়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ল।
তার নাক ডাকার শব্দ শুনে বুঝলাম বেচারা ঘুমিয়ে পড়েছে। আমি সরে এসে হাতলওয়ালা চেয়ারটিতে বসে পড়লাম। দেওয়ালের গায়ে সেজবাতির ছায়া পড়েছে। বৃষ্টির এদিকে বিরাম নেই। মাঝে মাঝে মনে হয় হাজার হাজার মানুষ দেওয়ালের উপর দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে। আদিনাথ অঘরে ঘুমোচ্ছে দেখে তাকে আমি না ডেকে বারান্দায় গেলাম। এই বারান্দার দিকটা সদরের উল্টো দিক। ঘর ছেড়ে বেরোতেই একটা ভিজে হাওয়া আমার মুখে আছড়ে এসে পড়ল। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে আমার মনে হলো ঝুল বারান্দার ঠিক সামনের গাছটির নিচে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। মুহূর্ত মাত্রের দর্শনে মনে হলো একটা মেয়ে, আগাগোড়া কালো কাপড়ে মোড়া। খুব মনোযোগ দিয়ে তাকে আবার দেখব বলে তাকিয়ে আছি, এমন সময় কানের কাছে একটা ঘর ঘরে গলা শুনতে পেলাম। ঠাকুর মশাই। ঘুরে দেখি বড়দা। অন্ধকার হলেও বেশ বোঝা যায় তার গায়ে এখন ওই মালকোচা মারা ধুতি ছাড়া আর কিছুই নেই। আর সেই অস্থিরতা, যেন সারা গায়ে তার অসংখ্য পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। অসহ্য চুলকুনিতে এক মুহূর্ত সে স্থির থাকতে পারছে না। আমি গলা খাকারি দিয়ে বললাম, ও বড়দা, এসো এসো, তা কিছু বলবে? বড়দা ফিসফিস করে বলল, বাবুকে কি দিলেন ঠাকুর মশাই? আমাকেও দিন না। কতদিন কত রাত হয়ে গেল, ঘুমোইনি। কিন্তু আমি যে কোনো ওষুধই দিইনি বড়দা। কপালের দুপাশের নির্দিষ্ট জায়গা মতো টিপে ধরতে পারলে সাময়িক প্রশান্তি আসে। তারই প্রভাবে তোমাদের জমিদার বাবু ঘুমিয়ে পড়েছেন। ও কোনো স্থায়ী শুশ্রূষা নয়। আসলে তোমাদের সমস্যাটি যে মূলত কি, সেটাই আমি এখনো বুঝে উঠতে পারিনি। তুমি আমাকে একটু খোলসা করে বলো তো। বড়দা যা বলল তাতে আমার কাছে ব্যাপারটা কিছুটা স্পষ্ট হলো, কিন্তু মূল কারণটি সে যা বলছে তাতে কিন্তু আমার মন সায় দিতে পারছে না। বড়দা বলল, মাসখানেক আগের কথা বুঝলেন। বর্ষা সবে আসবো আসবো করছে। বাবুর 2 ছেলে, আমার মেয়ে, মেজবাবুর 2 মেয়ে আর জনা কয়েক বাচ্চা জমিদার বাড়ির সিংহ দরজার উল্টো দিকের মাঠটিতে খেলছে। ওটি ওই আসার পথেই পড়ে। মেঘ অন্ধকারের জন্য হয়তো আপনি খেয়াল করতে পারেননি। তা ছেলেমেয়েরা খুব খানিকটা লাভঝাপ করে মাঠের পাশে একটু জিরেন দিতে বসেছে, আর বাবুর খাস চাকর জিতেন এক পাশে বসে বিড়ি ফুঁকছে। এমন সময় একটা মেয়ে, বেশ জোয়ান বয়সেরই, ওই পথেই যাচ্ছিল। কি একটা দেখে যেন থমকে দাঁড়িয়ে পড়ল। জিতেনের পাশে দাঁড়িয়ে খুব মন দিয়ে বাচ্চাগুলোকে দেখতে লাগলো। জিতেন আনমনে ছিল, মেয়েটিকে দেখেই সে চমকে ওঠে। হাতের বিড়ি ফেলে সে জানতে চায়, কিছু বলবেন মা? মেয়েটি হঠাৎ টকটকে লাল চোখে জিতেনের দিকে তাকিয়ে বলে ওঠে, যা পারিস না তা করতে যাস কেন তোরা? জিতেন ভয় পেয়ে যায়। ছেলেমেয়েরাও মেয়েটিকে দেখে ভয়ে এইটুকু হয়ে গেছে। জিতেন তাদের ডেকে একত্রে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। এমন সময় মেয়েটি ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, বিপদ, ঘোর বিপদ ঘটিয়েছিস। হাড়ির খবর, হাড়ির খবর, নইলে ঝাড়ে মূলে নির্বংশ হবে জমিদার। ওই শোন, ঘন্টা বাজছে, ঘন্টা। তারপর আর জিতেন দাঁড়ায়নি। এক দৌড়ে জমিদার বাড়ির হাতার মধ্যে ঢুকে পড়েছে সে, সাথে ছেলেমেয়েরাও। দারোয়ানও মেয়েটিকে দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাড়াতাড়ি দরজা আটকে তাতে তালা দিয়ে দেয়। মেয়েটি চিৎকার করে বলে ওঠে, যাব না রে, এর শেষ না দেখে আমি কোথাও যাব না। আমাদের বাবু জমিদার হলেও কোনোদিন অত্যাচারী নন। তার উপর ধর্মভীরু মানুষ। সারা বছর পুজো আচ্চা লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ।
ঘটনা শুনে 5 জন ব্রাহ্মণ ডেকে খাইয়ে 2-3 রকমের যজ্ঞ করল। সে এলাহি ব্যাপার স্যাপার। তারপর ব্যাপারটা ভুলে গেলেন, আমরাও ভুলতে বসলাম। সেদিন এইরকমই বৃষ্টি, বুঝলেন ঠাকুরমশাই। আমরা রয়েছি কাছারি ঘরের দিকটায়। খাজনার হিসেব নিকেশ, কোন তালুকায় বাঁধে চির ধরল, কোথায় এবার খাজনা মকুব দিতে হবে, এইসবই দেখছি। তখন হঠাৎ শুনি রসুই ঘরের দিকে প্রচণ্ড চেঁচামেচি, অনেকগুলো গলার এলোমেলো কথা আর একটা তীব্র চিৎকারের শব্দ। আমি আর বাবু তো ধর্মর করে উঠে ছুটলাম সেদিকে। কাছারি থেকে রসুই ঘরের দিকে যেতে হলে উঠোন পার হয়ে যেতে হয়। বাদিকে উঠোনের শেষ মাথায় সিংহ দরজা। ছুটতে ছুটতে আমার হঠাৎ সেই সিংহ দরজার দিকে চোখ পড়ে। তাকিয়ে দেখি সেই মেয়ে দাঁড়িয়ে। জিতেনের কাছে সব কথাই শোনা ছিল, তাই চিনতে অসুবিধা হয়নি। হাওয়ায় তার চুলগুলো উড়ছে, আর রক্ত জবার মতো দুটো চোখ যেন দৃষ্টি দিয়ে ছেঁদা করে ফেলবে সবাইকে। আমার বুকটা কেঁপে উঠল। পা দুটো আর চলতে চায় না, যেন এখনই পড়ে যাব মেঝের উপর। চোখ কচলাতে কচলাতে আবারও সেই দিকে দেখলুম, কিন্তু না, কেউ কোথাও নেই। যাই হোক, টাউরি খেতে খেতে রসুই ঘরে গিয়ে পৌঁছে দেখি সে এক ভয়াবহ দৃশ্য। চাকর বাকর গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর তার মাঝখানে আকুলি বিকুলি করে মেঝের উপর ছটপট করছে জিতেন। কাপড় চোপড় যা ছিল গায়ে প্রায় খুলে গেছে, আর তার চামড়ার উপরে অসংখ্য গোল গোল ভেজা ভেজা দাগ, খোস বা দাঁত হলে যেমনটা হয় ওই রকম। কিন্তু আমি তো ছেলেটাকে ঘণ্টাখানেক আগেও দেখেছি। বাবুর চা দিয়ে গেল, দিব্যি সুস্থ স্বাভাবিক ছিল। সারা দেহে কিছুক্ষণের জন্য অমনটা কোনো অস্বাভাবিক কারণে তো হতে পারে না। তো এরপর বাবু 2 জন লোক দিয়ে বর্ধমান থেকে ডাক্তার আনতে পাঠালেন। 2 দিন পরে তিনি এলেন, দেখে টেকে বললেন ওই অ্যালার্জি জাতীয় কিছু হবে। কয়েক দাগ ওষুধও দিয়ে গেলেন, তাতে কাজ তো কিছুই হলো না। 2 দিন পরে সে জিনিস হলো মেজ মায়ের। সে দৃশ্য 2 চোখে দেখা যায় না ঠাকুরমশাই। মেয়েদের মহলে আমরা সচরাচর ঢুকি না, কিন্তু সে কি কান্না, কি চিৎকার আমরা শুনতে পাই, আর ভয়ে ভয়ে কেঁপে উঠি। গত 15 দিন আগে একেবারে মহামারী শুরু হয়ে গেল যেন। অন্দরমহল, চাকর মহল, দেউরি, বার মহলের ঝি বাঁধি সবার মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল রোগ। বাড়িময় হাত পা ঘষে বেড়াচ্ছে 100খানেক লোক। কাজ বন্ধ, নাওয়া খাওয়া নেই, শুধু চিৎকার, চেঁচামেচি আর কান্না। বাবু সিং দরজায় তালা লাগিয়ে দিলেন, আর কড়া আদেশ দিলেন যেন এ বাড়ি থেকে গ্রামের দিকে কেউ না যায়। রোগ ছড়াতে দেওয়া যাবে না। এখন তো ধরুন সবারই শুয়ে গেছে, কিছুতেই ঘুম আসে না, হাত পেটা খাওয়া, উপবাস, এই তো চলছে। আচ্ছা ঠাকুরমশাই, এমন কেন হলো বলতে পারেন? আমি বড়দার মুখের দিকে তাকিয়ে দেখলাম, তার চোখে তীব্র যন্ত্রণার প্রশ্ন একসঙ্গে ভেসে রয়েছে। আমি প্রশ্ন করলাম, বুঝলাম, তা আমার কথা তোমাদের কে বলল? ওই বর্ধমানের যিনি ডাক্তারবাবু জোয়ান বয়সে আপনাকে দেখেছিলেন রানাঘাটে, তিনিই সন্ধান দিলেন। আপনার নাম খুব একটা অপরিচিত নয় ঠাকুরমশাই, অনেকেই চেনেন আপনাকে। আদিনাথের গলা শুনে আমি দরজার দিকে তাকালাম। এতক্ষণে তার ঘুম ভেঙেছে। আপনি আমাদের উদ্ধার করুন ঠাকুরমশাই। আমি আদিনাথকে সরাসরি প্রশ্ন করলাম, ওই মেয়েটি যে হাঁড়ির খবরের কথা জিতেনকে বলেছিল, তেমন কিছু গুপ্ত খবর থাকলে আমাকে একটু খুলে বলো। আদিনাথ অনেক সময় নিয়ে ভাবল, তারপর করুণ মুখে বলল, আমার জীবদ্দশায় তো তেমন কিছু ঘটেনি ঠাকুরমশাই, তবে জমিদারি গড়ে তুলতে গেলে কত খবরকে চাপা দিতে হয় সে তো আপনিও জানেন। পূর্বপুরুষদের তেমন যদি কিছু থেকে থাকে হতেও পারে, কিন্তু সে তো আমার জানা নেই।
পরক্ষণেই আমার আর একটা কথা মাথায় এলো। মেয়েটি জিতেনকে ঘন্টার শব্দের কথা বলেছিল। আদিনাথ সে কথা শুনে বলল, অনেক ঘন্টাই তো বাড়ির বিভিন্ন দিকে বাজে ঠাকুরমশাই। গৃহদেবতার ঘন্টা, উত্তরে মায়ের মন্দিরে, তারপর দেউড়ির প্রহর জানান দেওয়ার ঘন্টা। কোনটা ছেড়ে কোনটা বলি? তোমার গৃহদেবতাকে? শ্রীহরি নারায়ণ। কেন ঠাকুরমশাই? আমার মনে হয় আমি কিছুটা বুঝতে পারছি। যাই হোক, কাল আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। আমাকে আমার রাত্রিবাসখানি দেখিয়ে দাও তো। কিছু পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কাল বৃহস্পতিবার, দিনও বেশ ভালো। আসুন ঠাকুরমশাই, এই 2 পা মাত্র, সব ব্যবস্থা করাই আছে। বাড়ির হাতার মধ্যেই পূব ঘেঁষে আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল। খোলার চাল, কিন্তু মজবুত পাকা বাঁধাই, ইটের গাঁথুনি। খোলামেলা ঘরের পূবে আর দক্ষিণে জানালা, চওড়া তক্তপোষের ওপর ফর্সা টান টান চাদর। তখন রাত বেশ গভীর, তাই আর মুখে কিছু দিলাম না। তখন ওগুলো সব মানতুম, বুঝলে। সারাদিনের পরিশ্রমেই সব খাবার ঠিক মতো হজম হয় না, ঘুমের মধ্যে কি করে হবে। তাই বেশি রাত হয়ে গেলে স্রেফ খালি পেটে শুয়ে পড়ো, ওতে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ খাবারেই ক্ষতি। সাহেবরা আবার এগুলো বেশ মানে টানে। কিশোরী উচ্চ মার্গের ভোজন রসিক। সে মুখের একটা ভঙ্গি করে বলল, তার ঠাকুরমশাই, বলছিলাম, রুগী নিরোগ স্বাস্থ্যবান যেমন করেই বাঁচুন না, ওই তো একবারই জনম জুটবে। যে যেমন পারে থাকুক না, সাধক, পালোয়ান, পেটুক, যে যার নিজের শখটুকু পূরণ করেই না হয় পৃথিবীতে থেকে যাক। এমন তো নয় এই জন্ম এক পথে হাঁটলাম তো পরজন্মে অন্য পথ। তাহলে কৃচ্ছ সাধনই বা কেন করবে না? ভোগী কেন করবে না? আনন্দে থাকা নিয়ে তো কথা। তারানাথের স্মিত হাসি দেখে মনে হলো কিশোরীর কথাটি তার বেশ মনে ধরেছে। কিশোরীর দিক থেকে হাসি মুখটি ফিরিয়ে তিনি অন্দরমহলের উদ্দেশ্যে হাঁক দিলেন, চারিমা, মারে, আর 2টো চাল ভাজা দিয়ে যাস মা। একটু তেল টেল বেশি করে মাখিয়ে আনিস। হ্যাঁ, তারপর যা বলছিলাম। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটখানি তারানাথের দিকে এগিয়ে দিল। তিনি একটা সিগারেট ধরিয়ে আরাম করে 2-3টে লম্বা টান দিয়ে আবার বলতে শুরু করলেন। তখন শুয়ে পড়েছি, ঘুমটাও বেশ আসবো আসবো করছে। পূবের জানালা দিয়ে এত সুন্দর মিঠে বাতাস আসছে যে প্রাণময় জুড়িয়ে যায়। বৃষ্টির শব্দে ঘুম কেমন গভীর হয় তা তো তোমাদের অজানা নয়। এক কথা 2 কথা ভাবতে ভাবতে চোখটা প্রায় বুজেই এসেছে। এমন সময় আমার মনে হলো সিংহ দরজার দারোয়ান কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলছে। প্রথমে ভাবলাম বেচারা জমিদার বাড়িতে বন্দি হয়ে আছে, আজ প্রায় 1-2 মাস তো হলোই, হয়তো কাঁঠাল বেড়ে গ্রাম থেকে তার পরিবারের কেউ এসেছে। আবার চোখ বন্ধ করলাম। ঘুমোনোর উপক্রম করতেই এবার আরো জোরে গলাটা পেলাম। আমি উঠে বসলাম। দারোয়ানের চিৎকারের শব্দ আছে, কিন্তু জোর নেই, কেমন যেন কাঁপা কাঁপা। পূবের জানালা থেকে কামিনী ঝোপের ওপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সিংহ দরজা আর দারোয়ান। সেখানে একটা লণ্ঠন ঝুলছে। তারই মৃদু আলোতে দেখলাম লোকটা দরজার বাইরে কাকে যেন লাঠি উঁচিয়ে খুব হম্বিতম্বি করছে। যা যা, দূর হ, দূর হ, এই রকম। দরজার ওপারে অন্ধকার জমাট বেঁধে আছে। হঠাৎ করেই আমার মনে হলো সন্ধ্যাবেলায় বাজ পড়া আলোতে এক ঝলক যে মেয়েটিকে দেখেছিলাম সে ভেতরে আসতে চাইছে। হঠাৎ আমার সারা গা কেমন যেন শিরশির করে উঠল।
দারোয়ান দেখলাম আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। তার চিৎকার পরিণত হচ্ছে মৃদু কান্নায়। বৃষ্টির টিপটিপ শব্দের মধ্যেই তার গোঙানি স্পষ্ট শোনা যাচ্ছে। যা চামখাকি, যা যা চামখাকি। আমি থ হয়ে দেখতে লাগলাম। কাঁদতে কাঁদতেই দারোয়ান মন্ত্রমুগ্ধের মতো এক এক করে তালাগুলো খুলতে লাগলো। সব কটা তালা খোলা হয়ে গেলে সে একপাশে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। আর তারই লণ্ঠনের মৃদু আলোতে দেখলাম, হ্যাঁ, সেই মেয়েটি, লম্বা আগাগোড়া কালো পোশাক পরা সেই মেয়েটি দরজার ভেতরে প্রবেশ করলো। ঘাড় কাত করে দারোয়ানের মুখের দিকে সে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর তারপরে কোমরে গোঁজা একটা ছোট্ট কাপড় বার করে দারোয়ানের চোখে মুখে দেহে সব জায়গায় বুলিয়ে দিতে লাগলো। আমার মনে হলো মেয়েটি হয়তো ভয়ঙ্কর কোনো রোগ আবারও ছড়িয়ে দিচ্ছে দারোয়ানের দেহে। চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলাম। উত্তরে আমার ঘরের দরজা, সেটা খুলে ঘুরে আসতে যেটুকু সময় অতিবাহিত হলো, ব্যাস ওটুকুই। দারোয়ানের কাছে পৌঁছে দেখি সে একপাশে কাত হয়ে পড়ে রয়েছে। না, মেয়েটি কোথাও নেই। হাট করে দরজা খোলা, একটা কনকনে ঠান্ডা হাওয়া ভেসে এলো অন্ধকার থেকে। একটা হাসিও যেন শুনতে পেলাম আমি, তীব্র ব্যঙ্গের হাসি। এক রাশ ভয় আর দুশ্চিন্তা নিয়ে আমি দারোয়ানের কাছে ফিরে এলাম। পাশ ফিরে শুয়ে আছে লোকটা। নাকের কাছে হাত দিতেই আমার বুক থেকে যেন একটা বিরাট পাথর নেমে গেল। দেখলাম লোকটা শিশুর মতো অঘরে ঘুমোচ্ছে। আদিনা তার বড়দার সঙ্গে কথা বলে যে চিন্তাটা আমার মাথায় এসেছিল, মেয়েটিকে দরজার কাছে রহস্যময়ী মূর্তিতে দেখে তা একেবারে উড়ে গিয়েছিল। কিন্তু পরক্ষণেই আবারও মাথায় ফিরে এলো সেটা, আর মনে হলো এর সমাধান আমি পেয়ে গেছি। বৃষ্টি ধরে এসেছে। গাছের পাতা বেয়ে জল পড়ছে টুপটাপ, যেন শালগ্রাম শিলায় গঙ্গা জল ঝরে পড়ছে। বাতাবি ফুলের গন্ধ পেলাম হঠাৎ। এই প্রথম ঘোষাল বাড়িতে কোনো সুগন্ধ আমার নাকে এলো। এক এক করে দৃশ্য আমার মাথায় যেন খেলে যেতে লাগলো। ভাঙা হাঁড়ি, ঘন্টার শব্দ, কাপড়ের টুকরো দারোয়ানের মাথায় বুলিয়ে দেওয়া, আর জামখাকি। না, জামখাকি নন তিনি। কে তিনি জানি না, তবে বড় মঙ্গলময়ী কেউ হবেন। শুভ শক্তি কত আধারে কত রূপে মহাবিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, তার কি হিসেব আছে? একা তারানাথ তান্ত্রিকই শুধু শুভ শক্তি ধারণ করে না এই পৃথিবীর বুকে, যা তন বা দেহকে ধারণ করে রক্ষা করে, তাই তো হলো তন্ত্র। এমন ধারকের অভাব নেই এ বিশ্বে। সেদিন আবারও সেটা প্রমাণিত হলো। মেঘ কেটে রোদ সম্পূর্ণ উঠেছে তা নয়, তবে মনে হলো সূর্যরশ্মি খুব আলতো মেঘের বন্ধনে বাঁধা পড়ে রয়েছে। একটু হাওয়া বয়ে গেলে তা সরে যাবে। এখন শুধু সময়েরই অপেক্ষা। আদিনাথ সকালবেলায় নিজে এসে আমাকে ডেকে তুলল। তার মুখের অন্ধকার ভাবটা অনেকটা কেটে গিয়েছে দেখলাম। অস্থির ভাবটাও তেমন বোঝা যায় না। হাসি মুখে সে বলল, আপনি কি কোনো প্রক্রিয়া করেছেন ঠাকুরমশাই? কেন, কিছু সুফল পেলে কি? আদিনাথ একটু ভেবে বলল, হ্যাঁ, তাই তো বলছি। চামড়ার জ্বলুনি ভাবটা অনেকটাই স্পৃহণীয় হয়ে পড়েছে। আর একটা আশ্চর্য ব্যাপার,
কাল রাতে আমরা সবাই খুব ভালো ঘুমিয়েছি। অশেষ দয়া আপনার ঠাকুরমশাই, আশ্চর্য ক্ষমতা। আপনি না থাকলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কয়েকটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তো। হ্যাঁ বলুন। তোমার বাড়িতে সব রকমের পূজার্চনা হয়? হ্যাঁ হয় বই কি, 12 মাসে 13 কেন 26 পার্বণ হয়। কেন ঠাকুরমশাই? বলছি, কি কি পূজা হয় একটু শুনি। এই ধরুন, গরমকালে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বর্ষায় জন্মাষ্টমী, তাল নবমী, মনসা, আর শরতে তো শেষই নেই, বোঝেনি তো, দুর্গা, কালী, লক্ষ্মী, আর হপ্তাহে হপ্তাহে সত্যনারায়ণের সিন্নি তো আছেই। আর ফাল্গুন চৈত্রে? হ্যাঁ তাও আছে, যেমন দোল পূর্ণিমা, বাঁশ পুজো, শেতলা, আর আরও আর আর ঘেঁটু পুজো হয় না? আদিনাথ চমকে উঠল। হ্যাঁ ঠাকুরমশাই, হয়তো বাড়ির মেয়েরা করে বলেই বোধহয় মনে পড়ছিল না। মেয়েরা করে বলে মনে পড়বে না, ওরকম ভাবো বলেই হয়েছে বিপদ। তা ছেলে ছোকরাও তো দু একজন লাগে, সেবার কে ছিল তাদের মধ্যে? আমি তো সবিশেষ জানি না ঠাকুরমশাই, আমার পরিবার ভালো বলতে পারবেন। চিবুক পর্যন্ত ঘোমটা টেনে আদিনাথের স্ত্রী দরজার আড়ালে দাঁড়ালেন। আমি নরম গলায় বললাম, মা, একটু মনে করে বলো তো, গতবার ঘেটু পূজায় ছেলেরা কে কে ছিল তোমার সঙ্গে? মনে পড়ছে কিছু? হ্যাঁ পরে জিতেন ছিল, বর্দা ছিলেন, মেজো আর আমার ছেলেরাও ছিল। বেশ বেশ, তা ঘেঁটুর কেলে হাঁড়ি ভাঙার দায়িত্বটা কাকে দিয়েছিলে মা? জিতেনকে। আচ্ছা বেশ, এবার তুমি এসো। জিতেনের সংক্রমণের প্রথম দিন থেকেই সে ঘরে বন্দি। একবারের জন্য সে ঘরের বাইরে আসেনি। খাবার জল যা দেওয়া হয়েছে তা ফেলে ছড়িয়ে রেখেছে। তার চাকর মহলের অন্ধকার ঘরটা আষ্টে গন্ধে পরিপূর্ণ। আমি আর আদিনাথ ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে উঁকি মারলাম। মেঝের ওপরে মাংসের কালো স্তূপের মতো বসে আছে জিতেন। মুখ, চোখ, হাত পা এসব আলাদা করে বোঝা যায় না। খুব মৃদু টুংটাং শব্দ তুলে সে কিছু একটা বাজাচ্ছিল। আমি খুব আস্তে আস্তে তাকে ডাকলাম, জিতেন। আদিনাথের গরম নিঃশ্বাস আমার ঘাড়ের ওপর আছড়ে পড়ছে। বুঝলাম সে ভয় পেয়েছে। জিতেন, আমি আবারও ডাকলাম। এবার জিতেন উঠে দাঁড়ালো আস্তে আস্তে। একদম পেটে কালো একটা মানুষ। আদিনাথ ফিসফিস করে বলল, ওকে ওকে, ও জিতেন নয়। আর তখনই গাছপালার ডালপাতা ভেঙে উড়িয়ে একটা ঝোড়ো হাওয়া আছড়ে পড়ল ঘোষাল বাড়ির ওপর। অন্ধকার ঘরের ভেতরে মাথা ঝাঁকিয়ে প্রচণ্ড চিৎকার করে উঠল জিতেন। আর তার মাথা ঝাঁকানোর সঙ্গে তীব্র ঘণ্টাধ্বনি শোনা যেতে লাগলো। সেই ঘণ্টাধ্বনি কোনো মঙ্গল নিনাদ নয়, যেন সেই শব্দ কর্ণকুহর বেয়ে ছড়িয়ে যাচ্ছে শরীরের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে। মনে হচ্ছে ঘোষাল বাড়ির সবকটা দেওয়াল এখনই ধ্বংস হয়ে যাবে। আদিনাথ দু হাতে কান ঢেকে মেঝের ওপর শুয়ে পড়ল। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। পদ্মবীজের মালাটি ডান হাতে ধরে আমি প্রাণপণে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলাম। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকমেব বর্ধনম মৃত্যুমুক্ষিয়মৃতৎ। পরপর 3 বার উচ্চারণ করার পর বাতাসের রোগটা দেখলাম একটু কমে এলো। জিতেন খুব চেষ্টা করছিল আমাদের দিকে তেড়ে আসার। দরজার দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিল। মন্ত্রোচ্চারণের মধ্যেই আমি লক্ষ্য করলাম তার কদাকার মুখে অজস্র ফোড়ার মতো চিহ্ন। খেদা নাক,
কুতকুতে লাল দুটো চোখ, আর তার দুই কানে দুটো ঘণ্টা ঝুলছে, স্বর্ণ ঘণ্টা। আদিনাথ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হেঁটু ঠাকুর, ঘণ্টকর্ণ। আমি মাথা নাড়ালাম। জিতেন পুজোর উপাচার সম্পন্ন করেনি গত বছর। সে কেলে হাঁড়িটি ফাটায়নি, বা ফাটালেও আলস্যবশে ভালো করে হাত পা ধুয়ে নেয়নি জলে। তাই এ বাড়িতে ঘণ্টাকর্ণের অভিশাপ আছড়ে পড়েছে জিতেনের মাধ্যমে। নাও, এবার আমাদের ঘণ্টাকর্ণের পুজোর আয়োজন করতে হবে। তাতে কাজ হবে ঠাকুর মশাই? সে তো বসন্তকালে করা হয়। না না, বসন্তকাল বলে কিছু নয়। সেই সময় বিভিন্ন রকম চর্মরোগ হয়, যেমন ধরো পান বসন্ত, গুটি বসন্ত, খোস মাজরা, তাই সেই সময় করা হয়। আর তোমার বাড়িতে তো অকাল বসন্ত নেমে এসেছে তোমাদের ভুলে। সামনে শ্রাবণ মাস, ভগবান আশুতোষের বিবাহের মাস। ঘণ্টাকর্ণ তো তারই অনুচর। ভগবানের মন খুশি থাকবে এই সময়, তাই ঘেঁটু ঠাকুরকে সন্তুষ্ট করা হয়তো বিফলে যাবে না। আজ শনিবার, আষাঢ়ের শেষ। পরশুই আমি পুজোর আয়োজন সম্পূর্ণ দেখতে চাই আদিনাথ। যত তাড়াতাড়ি পারো তুমি তার ব্যবস্থা করো। যথা আজ্ঞা ঠাকুর মশাই। ঘন জঙ্গলের মধ্যে এক জায়গায় কাঁঠাল বেড়ে গ্রামের ঘেঁটু ঠাকুরের থান। জায়গাটা জমিদার বাড়ির পশ্চিমে, বনের অনেক ভেতর দিকে। বুনো কুল আর আশ্রাওড়ার ঝোপে ছেয়ে থাকে ভিজে মাটি। মাথার ওপর বড় আম কাঁঠালের ছায়া, তার ওপর মেঘ করে আছে একেবারে কাজল রঙের। দিনের বেলাতেই মনে হয় এই সন্ধ্যা ঘন করে এলো। একটু দূরেই ভাটফুল ফুটে আছে সাদা খইয়ের মতো, হাওয়ায় মৃদু মৃদু তুলছে। অন্য সময় হলে ভারী ভালো লাগে দেখতে, এখন কেমন যেন কাটা ছমছম করে ওঠে। এই ভাটফুলেই ঘণ্টাকর্ণের পুজো হয়, তাই এর আর এক নাম হলো ঘেঁটু ফুল। আমার সঙ্গে আদিনাথ এসেছে তার ভাই মুক্তিনাথ, দুই বৌরানী, বড়দা আর 4টে শক্তিশালী পাইক। মন্ত্র দিয়ে তাদের দেহশুদ্ধি করে এনেছি আমি, তবুও মনটা ভার হয়ে আছে। আসলে কি জানো তো, ঘণ্টাকর্ণ বড় ভয়ানক দেবতা। এতটাই ক্রোধী আর একগুঁয়ে যে স্বয়ং বিষ্ণুকেও তিনি রোয়াত করেন না। পাছে বিষ্ণু নাম শুনে ফেলেন, সেই ভয়ে সর্বদা দু কানে ঘণ্টা ঝুলিয়ে রাখেন। বড়দাকে খুব আস্তে করে জিজ্ঞাসা করলাম, জিতেন কোথায়? বাঁধা আছে শক্ত করে। পুজো অনুষ্ঠানের ব্যবস্থা করার আগে জিতেনকে তার ঘরে শক্ত করে বেঁধে গৃহবন্ধন করে বাইরে জন 10 পাইক বসিয়ে এসেছি। তবুও বারবার কেমন চমকে উঠছি, কখন কি হয়। সে এক অদ্ভুত পরিবেশ ছিল। মেঘ ঘনিয়ে আছে অন্ধকার করে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আদিনাথ মুক্তিনাথ দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো। দুই গৃহিণী গলা পর্যন্ত ঘোমটা টেনে পুজোর আয়োজন করছে। ঘরের ওদেরই এ পুজোর আয়োজন করতে হয়, এখানে আমার কিছুই করবার নেই, একমাত্র জিতেনকে আটকানো ছাড়া। এই পুজো পদ্ধতিও খুব সহজ, সবাই করতে পারে। আসলে তো ঘৃণার পূজা, যত পারো ঘৃণা আর বিবমিশা দেখাতে হবে ঘণ্টাকর্ণকে। খুবই সামান্য উপকরণ: মুড়ি, চাল ভাজার কালো হয়ে আসা হাঁড়ি, তেল হলুদে ডুবিয়ে আনা একটা কাপড়ের টুকরো, যেমনটা ওই মেয়েটির হাতে দেখেছিলাম ঠিক সেই রকম। তাছাড়া 3টে কড়ি, গোবরের 3টে ছোট মণ্ড, ধান, দুব্বো, সিঁদুর আর 1 কলসি পরিষ্কার জল হাত পা ধুয়ে নেওয়ার জন্য। আর লাগে ঘেঁটু ফুল। বৌরানীরা এবার ঘোমটা তুলে এলো চুলে হাঁড়িটা স্থাপন করলেন মাটির উপরে। গোবরের পিণ্ড, কড়ি, সিঁদুর আর ঘেঁটু ফুল দিয়ে হাঁড়িটাকে এমন করে সাজালেন যেন কারোর মুখ। এরপর হাঁড়ির ওপরে তেল হলুদ মাখানো ন্যাকড়াটা রেখে
তারা ছড়া কাটতে লাগলেন। ভাগ্য মানে কাটায় পুকুর, চণ্ডালে কাটে মাটি, কুমোরের কলসি, কাঁসারির ঘটি, জল শুদ্ধ স্থল শুদ্ধ, শুদ্ধ মহামায়া, হরিনাম করলে পরে শুদ্ধ আপন কায়া। 3 বার ছড়া কাটা হলে হাঁড়িটা কোনো পুরুষের ভেঙে ফেলার কথা। সেই মতো একটা অল্প বয়সী পাইক এগিয়ে এসেছিল। হঠাৎ পূর্ব দিক থেকে একটা গর্জন ভেসে এলো। ছেলেটি বেশ বীরদর্পে এগিয়ে যাচ্ছিল লাঠি হাতে। গর্জন শুনেই কাটা কলা গাছের মতো সরাসরি মাটির উপরে শুয়ে পড়ল। তাহারই আর দোষ দিই কি করে? আমারই প্রাণের একেবারে অন্তঃস্থল অবধি কেঁপে উঠেছিল। বড়দা থরথর করে কাঁপতে লাগলো। একমাত্র আদিনাথকেই দেখলাম চোয়াল শক্ত করে এগিয়ে আসতে। সে মরিয়া হয়ে উঠেছে এ অভিশাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। পড়ে যাওয়া ছেলেটির হাতের লাঠি তুলে নিয়ে সে হাঁড়ির দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই একটা বিরাট পাথরের টুকরো পূর্ব দিকের গাছগাছালির ভেতর থেকে উড়ে এলো, আছড়ে পড়ল আদিনাথের পায়ে। আমি এত দূর থেকেই মট করে হাড় ভাঙার শব্দ পেলাম। একটা বিকট আর্তনাদ করে আদিনাথ পড়ে গেল ভিজে মাটিতে। পূব দিকের বঁইচি ঝোপ ঠেলে ফাঁকা জায়গাটায় থপথপ করে প্রবেশ করল জিতেন। তার মূর্তি এখন আরো ভয়ঙ্কর হয়েছে। দেহ জুড়ে আরো বেশি থকথকে ঘা, কানের লতি দিয়ে গড়িয়ে পড়ছে পুঁজ, আর তার কানের ঘণ্টা দুটো ক্রমাগত বেজেই চলেছে। ওইটুকু ঘণ্টার যে অত তীব্র শব্দ হতে পারে আমার জানা ছিল না। আমার এমন উভয় সংকট আর কোনো দিনও হয়নি। একদিকে জিতেনকে আটকে রাখা আর অন্যদিকে বৃত্তের ভেতরে পুরুষগুলিকে হাঁড়ি ভেঙে ফেলার শক্তি দেওয়া। হাঁড়িটা খুব তাড়াতাড়ি না ভেঙে ফেললে সমস্ত পুজোর প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাবে যে। আমি হতাশ হয়ে পড়তে লাগলাম। মানুষগুলোকে বোধহয় আর এই যাত্রায় রক্ষা করতে পারলাম না। ক্লান্তিতে আমার দুটো চোখ বুজে আসতে লাগলো। ঠিক সেই সময় হঠাৎ একটা তীব্র নারী কণ্ঠে ফালা ফালা হয়ে গেল চতুর্দিক। আমি দেখলাম সেই কালো পোশাক পরা মেয়েটি কোথা থেকে যেন ছুটে এসেছে। ডান হাতে তার রুদ্রাক্ষের বিরাট মালা, বাঁ হাতে ত্রিশূল। ডান হাতটি জিতেনের দিকে বাড়িয়ে দিয়ে সে আমাকে ইশারা করল। আমি সঙ্গে সঙ্গে আদিনাথের হাত থেকে খসে পড়া লাঠিটা কুড়িয়ে নিয়ে হাঁড়িটার দিকে এগিয়ে গেলাম। মাথার ওপর লাঠিটা শেষবারের মতো তুলে নিয়ে জিতেন আর মেয়েটির দিকে তাকালাম। জিতেন তখন বঁইচি গাছের মাথা ছাড়িয়ে পাশের কাঁঠাল গাছটির প্রায় মাঝামাঝি উচ্চতায় উঠে এসেছে। চোখের মনি তার ধপধপে সাদা, মুখ থেকে ক্রমাগত লালা গড়িয়ে পড়ছে। মেয়েটি তখন দুহাত দিয়ে নিজের কান ঢেকে প্রাণপণে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চলেছে। আর বেশিক্ষণ বোধহয় জিতেনকে আটকে রাখার ক্ষমতা তার নেই। জিতেনের হাত তখন লম্বা হতে হতে ছুটে আসছে আমার গলা লক্ষ্য করে। চামড়া পচা গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আমি প্রাণপণে কাল ভৈরবের নাম করে লাঠির এক আঘাতে হাঁড়ি থেকে ফাটিয়ে ফেললাম। আর তাড়াতাড়ি পাশে রাখা মাটির কলসির জল ঢেলে দিলাম নিজের মাথায়। থেমে গেল জিতেনের আগোয়ান হাত। দেখলাম একটা প্রবল আন্দোলন শুরু হয়েছে তার সারা দেহে। কাঁপতে কাঁপতে সে মাটিতে পড়ে গেল। ক্রমে তার বিরাট দেহটি ছোট হতে হতে আবারও আগের মতোই হয়ে গেল। বৌরানীরা, ঠাকুরের নাম করো গো তোমরা, ঠাকুরের নাম করো। ভাগ্য মানে কাটায় পুকুর, চণ্ডালে কাটে মাটি, কুমোরের কলসি, কাঁসারির ঘটি, জল শুদ্ধ স্থল শুদ্ধ, শুদ্ধ মহামায়া,
হরি নাম করলে পরে শুদ্ধ আপন কায়া। গাছের পাতার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে মাটিতে পড়ল। আমার মনে হলো অন্ধকার ঘরে আলো নিয়ে স্বয়ং আলোর ঠাকুর জানিয়ে দিতে এলেন, সব ভালো হোক, সব ভালো হোক। তেল হলুদ মাখানো কাপড়ের টুকরোটি নিয়ে বৌরানীরা একে একে জিতেন, আদিনাথ, মুক্তিনাথের চোখে মুখে সারা দেহে বুলিয়ে দিতে লাগলেন। বনতলে যে সুমিষ্ট টক মিষ্টি গন্ধটা পাওয়া যায় তা এবার আমার নাকে এসে লাগলো। হঠাৎ আমার খেয়াল হলো বনের উত্তর প্রান্তে একটা ছোট ডোবার ওপারে সে মেয়েটি দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই সে মৃদু হাসলো, তারপর ডান হাতটি বড়া ভয়ের ভঙ্গিতে একবার তুলে হারিয়ে গেল বনের ভেতরে। ধুর পাগল, কাঁদছিস কেন? এই তো আমি, আয়। আমরা বন থেকে বেরিয়ে এলাম। কি সুন্দর নরম সন্ধ্যা নেমেছে কাঁঠাল বেড়ে গ্রামে। জমিদার বাড়ির দেওয়ালগুলি, মেঝে সব একেবারে ঝকঝক করছে। হাওয়ায় দুলে দুলে উঠছে গাঢ় সবুজ রঙের কলা গাছ। তাদের দেহের সেই মলিন মরচে ধরা রং আর নেই। ছোট ছোট ছেলেরা রঙিন কাগজ আর কঞ্চি দিয়ে ছোট্ট ডুরি বানিয়েছে। তাতে ঘেঁটু ফুল দিয়ে, প্রদীপ দিয়ে ঘেঁটু ঠাকুরকে সাজিয়ে তারা কাঁধে করে বাড়ি বাড়ি ঘুরছে। ঘেঁটুর গান গেয়ে চাল পয়সা ভিক্ষে করছে তারা। তা দিয়ে খিচুড়ি রান্না করে সারা গ্রামের মানুষকে বিলি করা হবে দেবতা ঘণ্টাকর্ণের প্রসাদ হিসাবে। আবারও আমি আমার গ্রাম বাংলাকে মনের ভেতরে ফিরে পেলাম। চুই গন্ধরাজের গন্ধ, ঘরে ঘরে উলু শাঁখ বাজছে। ঘোষাল বাড়ির সিংহ দরজা খুলে দেওয়া হয়েছে। আজ আত্মীয় পরিজনদের মিলনের দিন। আমি খুশি খুশি মনে আদিনাথকে বললাম, ভক্তি মনে রাখাই ভালো হে, পুজোর পদ্ধতি নিয়ে হেলাফেলা করো না কোনোদিন। দেবদেবী সকলেই মন্ত্রচালিত শক্তি, হেরফের হলে তো বিপদ আসবেই। সবই তো তাই, পথ যদি ভুল করো লক্ষ্য তো বদলে যাবেই, বুঝলে? আদিনাথ আমাকে প্রণাম করে বলল, আর একটিবার পায়ের ধুলো দেবেন ঠাকুর মশাই। এবার তো শুধু খাটিয়েই নিলাম, সেবা করার সুযোগ দেবেন না? আমি কিছু বললাম না, শুধু আকাশের দিকে হাত দেখিয়ে বুঝিয়ে দিলাম, আসা যাওয়া সবই ওই তারাদের গায়ে গায়ে লেখা আছে। তার বাইরে পা ফেলার জোটই নেই। লিখনে থাকলে আসতেই হবে, আর না থাকলে। তারানাথ থামলেন। আমি জানতে চাইলুম, ওই মেয়েটি কে ছিলেন ঠাকুরমশাই? তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে কি আর জানি? মাতু পাগলি কে ছিলেন, বিশু ঠাকুর কে ছিলেন, আর অমর জীবনী বা কে, কিছুই কি জানি? আর সব জানতে নেই হে। কিছু কিছু জিনিস মনের গভীরে অজানা কুঠুরিতে লালন করাই ভালো, দেখবে অনেক বেশি শান্তি পাবে। চারি রাতের খাবার খেয়ে যেতে বলেছিল। আমরা আর দাঁড়ালাম না। বাইরে গাঢ় শিউলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে, হিম হিম হাওয়া। পুজো আসছে বেশ বোঝা যায়। কিশোরী চুপচাপ হাঁটছে। আমার কেন যেন ওই কালো পোশাক পরা মেয়েটির জন্য একবার খুব মন কেমন করে উঠল। রূপ কথা কথকতা আজও যে বড় রঙিন, মিঠে রোদ্দুর যায় যতদূর নিয়ে যায় সোনালি দিন।
কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের নতুন চ্যানেল এসো গল্প করি প্রাইমে খুব শীঘ্রই আসতে চলেছে শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। তাই এসো গল্প করি প্রাইম চ্যানেলটি ভিজিট করুন আর লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন, আর হ্যাপি নিউ ইয়ার। এসো গল্প করি, এসো গল্প করি, এসো গল্প করি, এসো গল্প